Okay, Baba. iPhone. Assalamu alaikum. Okay. দেখেন চ্যাপ্টার 4 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আবহাওয়া ও জলবায়ু। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। আবহাওয়া হলো প্রতিদিনের তাপ, চাপ, আর্দ্রতার গড় এটা হলো আবহাওয়া। আর 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় হলো জলবায়ু। আর জলবায়ু হলো দুই ধরনের, একটা হলো মানে জলবায়ু থেকে যেটা জানতে হবে একটা হলো উপাদান, জলবায়ুর উপাদান, আর একটা হলো নিয়ামক। একটা উপাদান একটা নিয়ামক। উপাদান মানে হলো এলিমেন্টস, আর নিয়ামক মানে হলো ফ্যাক্টরস or determinants. দুটোর মধ্যে শুধু পার্থক্য কি? উপাদান হলো বলতে বোঝায় জলবায়ুতে যা থাকে, জলবায়ুতে যা থাকে সেটা হলো উপাদান। আর নিয়ামকটা হলো যে জলবায়ু যা দ্বারা নিয়ন্ত্রিত, এটা হলো নিয়ামক। উপাদান হলো 5টি আর নিয়ামক হলো 9টি। জলবায়ুর উপাদান 5টি আর নিয়ামক হলো 9টি। উপাদান হলো বায়ু দিয়ে 4টা, বায়ু দিয়ে 4টা, বুঝতে পারছেন? উপাদানের মধ্যে বায়ু দিয়ে আছে 4টা। যেমন একটা হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, আর একটা হলো বারিপাত। বারিপাত মানে বৃষ্টিপাত যেটা, অথবা তুষার, তারপরে হলো হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এদিকটা মনে হয় একটু উঁচু। এখন বিষয় হলো যে নিয়ামক হলো 9টা। নিয়ামক হলো যে বায়ু প্রবাহ, এটা এখানেও আছে এখানেও আছে, বায়ু প্রবাহ। তারপরে হলো অক্ষাংশের অবস্থান হলো উচ্চতা, আর হলো ভূমির গঠন, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বায়ু প্রবাহ, অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন। তারপরে সমুদ্র স্রোত,
সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ অক্ষাংশ উচ্চতা, তারপরে হলো বায়ু প্রবাহ সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান আর বনভূমির অবস্থান। পর্বতের অবস্থান, একটা হচ্ছে বনভূমির অবস্থান। বনভূমির অবস্থান, মৃত্তিকার গঠন লিখছি, উচ্চতা, আর্দ্রতার, একটা হলো সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব, এই 9টা হলো বায়ুর মানে জলবায়ুর নিয়ামক। নিয়ামক বলতে বোঝায় জলবায়ু যা দ্বারা নিয়ন্ত্রিত, আর উপাদান বলতে বোঝায় যে জলবায়ুতে কি কি থাকে, সেটা যা যা থাকে তা। তো আমরা নিয়ামকের একটু ব্যাখ্যা দেখি। জলবায়ুর যে নিয়ামক, 1 নম্বর যেটা বলছিলাম বায়ু প্রবাহ, মানে এখানে শীতল বায়ু পর্বতের অবস্থান হয়ে আছে, একটা শীতল বায়ু যদি প্রবাহিত হয়, শীতল বায়ু প্রবাহিত হলে ওখানে কিন্তু শীত প্রধান হবে, এটাই তো। যেখানে সাধারণত মেরু অঞ্চলে এটা হয়, মেরু অঞ্চলে যদি শীতল বায়ু থাকে আবহাওয়া শীতল থাকবে, আর যদি বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে হয় তাহলে আবহাওয়া কিন্তু উষ্ণ থাকবে। নাম্বার 2, অক্ষাংশ। আপনি দেখছেন কিন্তু যেমন নিরক্ষীয় অঞ্চলে কি থাকে, চরম ভাব থাকে, চরম ভাবাপন্ন জলবায়ু। আবার দেখেন ক্রান্তীয় অঞ্চলে মৃদু ভাবাপন্ন জলবায়ু এটা হয়ে থাকে। যেমন মেরু অঞ্চলে এখানেও চরম ভাবাপন্ন জলবায়ু থাকে। চরম ভাবাপন্ন জলবায়ু মানে এখানে প্রচুর শীত থাকে মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ থাকে। নাম্বার 3, উচ্চতা। উচ্চতা অর্থাৎ প্রতি 1000 কিলোমিটার উচ্চতায়, 1000 মিটার উচ্চতায়, 1 কিলোমিটার উচ্চতায় 6 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়। 6 ডিগ্রি তাপমাত্রা হ্রাস। এখন যত উপর উঠবেন ওই রকমের প্রতি 1000 কিলোমিটারে, প্রতি 1000 মিটারে আপনার এরকম 6 ডিগ্রি করে হ্রাস করবেন। ঠিক আছে, উচ্চতা গেল। এরপরে আছে কি, ভূমির ঢাল। ভূমির ঢালের উপর নির্ভর করে জলবায়ু, এটা বিস্তারিত লাগবে না। মৃত্তিকার গঠন, নাম্বার 5, মৃত্তিকার গঠন। এখন মৃত্তিকা যদি বালুকাময় হয়, বালুকাময় হলে এখানে কিন্তু হবে কি, যে দ্রুত শীতল হয়, দ্রুত শীতল ও দ্রুত উষ্ণ হয়, মানে যদি বালুকাময় হয়। তারপরে দেখেন সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোতে দেখেন এর একটা বড় উদাহরণ সমুদ্র স্রোত। যেমন ইউএসএ, এই দেশটা হলো ইউএসএ, এই যে দক্ষিণ পূর্বে এখানে হলো উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতের এখানে তাপমাত্রা বেশি থাকে। যে মেক্সিকো এবং ক্যারিবিয়ান সাগরের, মেক্সিকো ক্যারিবিয়ান সাগরের উষ্ণ স্রোত। আর এই জায়গায় যেটা, অর্থাৎ যেটা হলো উত্তর পূর্ব দিকে, এখানে শীতল স্রোত। এখানে শীতল স্রোত এবং সেই স্রোতটার নাম হলো ল্যাব্রাডর স্রোত। এই কারণে ওখানে এখানে কি হয়, শীত পড়ে, আর এখানে হলো উষ্ণ তাপমাত্রা বৃদ্ধি পায়। এই উষ্ণ স্রোত এবং হলো শীতল স্রোতের মধ্যে পার্থক্য যেটা। এরপর আসছে যে পর্বতের অবস্থান। আপনি লিখে দিচ্ছি, লিখছেন মনে হয়। এই পর্বতের অবস্থান দেখেন, হিমালয় পর্বতের জন্য, হিমালয় পর্বতে বাধা পেয়ে কি বাধা পেয়ে, মানে জলবায়ু, মানে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু, পর্বতের বায়ু বাধা পেয়ে
বিডি নেপাল চীনে বৃষ্টিপাত ঘটায়, চীনে বৃষ্টিপাত ঘটায়। বনভূমির অবস্থান, বনভূমি যেখানে বেশি থাকবে সেখানে প্রচ্ছেদনের কারণে বৃষ্টিপাত বেশি হয়, বৃষ্টিপাত হয়। সমুদ্র থেকে দূরত্ব, প্রচ্ছেদনের কারণে বৃষ্টিপাত হয়, এটা হলো বনভূমির অবস্থানের কারণে। এবার যদি দেখি সমুদ্র থেকে দূরত্ব, নাম্বার 9, সমুদ্র থেকে দূরত্ব। মনে রাখবেন সমুদ্র উপকূল যেখানে, এখানে মৃদু ভাবাপন্ন জলবায়ু, উপকূলে মৃদু ভাবাপন্ন জলবায়ু। সমুদ্রের নিকটবর্তী, সমুদ্রের উপকূলে মৃদুভাব, আর সমুদ্র যে নিকটবর্তী এলাকা সেখানে হলো সমভাবাপন্ন জলবায়ু, যেমন বাংলাদেশ। সমুদ্রের দূরবর্তী যেটা, এটা চরম ভাবাপন্ন জলবায়ু। সমুদ্রের উপকূলে সেটা চরম ভাব, সমুদ্রের নিকটবর্তী থাকলে সমভাব, সমুদ্রের উপকূলে থাকলে মৃদুভাব। এখন বলতে পারেন যে এখানে নিকটবর্তী, আর একবার উপকূলে যে সে মৃদু কেন? এখানে মৃদু কেন হলো, সমুদ্র বায়ু আছে একটা, স্থানীয় বায়ু আর সমুদ্রের বায়ু। এই যে রাত্রিবেলা কিন্তু সমুদ্রের তীরে গরম লাগে, দিনের বেলা সমুদ্রের তীরে ঠান্ডা লাগে। কারণ দিনের বেলা সমুদ্র থেকে যে সমুদ্র বায়ুটা, এটা স্থলভাগ অতিক্রম করে। আর সমুদ্র সৈকতে যখন রাত্রিবেলা যাবেন তখন দেখবেন আপনার স্থলবায়ুটা সমুদ্রের দিকে দৌড় দেয়, যে কারণে এখানে স্থলভাগের উপর দিয়ে আসার কারণে ওখানে বায়ুটা উষ্ণ থাকে। বিষয় হলো এখন বায়ুর উপাদান, যে 5টা উপাদান সেগুলো একটু দেখি। বায়ুর উপাদান 1 নম্বর, উপাদানের 1 নম্বর হলো বায়ুর তাপ। বায়ুর তাপ কিন্তু পৃথিবীতে আসে সূর্য থেকে যে তাপটা আসে বিকিরণ হয়, বিকিরণ প্রক্রিয়ায়। প্রথমত বিকিরণ প্রক্রিয়ায় তাপ প্রবাহিত হয় পৃথিবীতে, তাপ প্রবাহিত। এই তাপ মাপার একক আছে একটা, তাপ মাপার একক, তারপরে হলো তাপ মাপার যন্ত্র, যন্ত্র লাগবে না স্যার। বিকিরণ প্রক্রিয়া তাপটা আসে, আর এখানে বিকিরণ প্রক্রিয়া তাপটা আসে। আর একটা হলো যে এখানে তাপের যে মণ্ডল, মানে তাপ বলয়, এই তাপ বলয় কিন্তু 5টি। এখন উষ্ণমণ্ডল, আগে নামগুলো লেখেন তাহলে বুঝতে পারবেন পরে। তারপর হলো উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল, উত্তর ক্রান্তীয় যেটা সেটার নামটা হলো কি, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। আর 5 দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। ক্লিয়ার? আর তাপ বলা হলো 5টা। এটা কেমনে ভাগ করতে জানেন? এই যেভাবে, এটা পৃথিবী, এই যে 0 ডিগ্রি এটা হলো উষ্ণমণ্ডল, এটা 1 নাম্বার, এই যে উষ্ণমণ্ডল। উত্তর হিমমণ্ডল এই যে 66.5 ডিগ্রি, এর উপরে যেটা হলো উত্তর হিমমণ্ডল। আবার এই যে 66.5 ডিগ্রি, এর নিচে হলো হিমমণ্ডল। আর এই যে মাঝখান দিয়ে যেটা গেছে এটা হলো উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল।
নাতিশীতোষ্ণমণ্ডল, কারণ উত্তর নাতিশীতোষ্ণ মানে উত্তর গোলার্ধ দিয়ে যাবে, যেটা ৩.৫° উত্তর অক্ষরেখার উপর দিয়ে যায়। এটাও ৩.৫° দক্ষিণ, এটাকেও বলা হয় যে দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। বুঝছেন? উষ্ণমণ্ডল মানে হলো নিরক্ষরেখার উপরে যেটা, আর উত্তর হিমমণ্ডল হলো 66.5° উপরে, আর দক্ষিণ হিমমণ্ডল হলো 66.5° নিচে। উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল হলো কর্কটক্রান্তি রেখায়, দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল হলো মকর ক্রান্তি রেখায়। এরপর আসি উপাদানের মধ্যে বায়ুর তাপ দেখলাম। তাপ তো একটু আগে দেখলাম যে 1000 মিটার উচ্চতায় 6° করে তাপমাত্রা হ্রাস পায়। বায়ুর তাপ গেল, বায়ুর চাপ দেখি। বায়ুর চাপ মানে বায়ুর ওজন, বায়ুর ওজন বা উপস্থিতি। বায়ুর ওজন বা উপস্থিতি হলো বায়ুর চাপ। এই বায়ুর চাপ মাপার যন্ত্র, তারপরে মাপার একক, আবার মাপা হয় মিলিবারে, আর মাপার একক হলো প্যাসকেল। চাপের একক হলো প্যাসকেল, মাপা হয় মিলিবারে, আর মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। ক্লিয়ার? এর হলো 2 নম্বর বায়ুর চাপ। বায়ুর চাপ বলতে বোঝায় বায়ুর উপস্থিতি, চাপ মানে উপস্থিতি অথবা বায়ুর ওজন। নাম্বার 3 বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা বানান দিয়ে এখানে উপরে রেফ নিচে রফালা। বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা হলো, এটা হলো জলীয় বাষ্পের উপস্থিতি। এটা হলো বায়ুর আর্দ্রতা। এই বায়ুর আর্দ্রতা একটা হলো বাষ্পীভবন, আর একটা হলো ঘনীভবন। বাষ্পীভবনটা হলো কি, যে সমুদ্র, নদী, পুকুর সহ অন্যান্য উৎস থেকে তাপের ফলে বায়ুর মেঘের রূপান্তরকে বোঝায়। মেঘের রূপান্তরকে বোঝায় বাষ্পীভবন। ঘনীভবন হলো কোনটা? বাষ্পীভবনটা বলতে সাধারণত এখানে এই যে সমুদ্র, এটা সবথেকে বৃহত্তর উৎস। বাষ্পীভবনের বৃহত্তর উৎস হলো সমুদ্র, বৃহত্তম উৎস। এখানে ঘনীভবনের সাথে পার্থক্য হলো যে এসিটা এত ঘুমে ধরে, আশ্চর্য, এসি ছাড়লেই ঘুমে ধরে না। মা আচ্ছা, যেটা ছিলাম ঘনীভবনটা কি? ঘনীভবনটা হলো যে জলীয় বাষ্প যখন বায়ুতে থাকে তখন বায়ুটা থাকে ভারী, এবং বায়ুর প্রথমত ভারী থাকে, দ্বিতীয় হলো এখানে জলীয় বাষ্প থাকে, শীতল থাকে। এখন কথা হচ্ছে যে যখন জলীয় বাষ্প ধরে রাখতে পারে না, মানে বায়ুমণ্ডল যখন, মানে ঘনীভবনটা এটাই যে জলীয় বাষ্পের পরিমাণটা ধরে রাখা। এখানে হলো জলীয় বাষ্পটাই হলো
এটি হলো ঘনীভবন। ঘনীভবনটা হলো বেসিক্যালি যে এত বেশি জলীয় বাষ্প এখানে আসছে যে আর ধরে রাখতে পারে না, তখন সেই ঘনীভবন থেকে বৃষ্টিপাত শুরু হয়। ওখান থেকে বৃষ্টিপাত, শিশার, তুষার, তারপর হলো আপনার শিশির, তুষার, তারপরে হলো তুহিন, এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া বের হয়। অর্থাৎ ঘনীভবন হলো জলীয় বাষ্পপূর্ণ বায়ু, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা না থাকলে, অতিরিক্ত বাষ্প বাষ্পকে ঘনীভবন বলে। এই ঘনীভবন আবার 3 প্রকার। ঘনীভবন 3 প্রকার। এক হলো শিশির, ঘনীভবন 3 প্রকার। একটা হলো শিশির, আর একটা হলো কুয়াশা। শিশির মানে ডিউ যেটাকে বলে, কুয়াশা হলো যে ফগ, আর একটা হলো হিমাঙ্কের নিচে যেটা মানে বৃষ্টিপাতের মতো ঘটায়, আর একটা তুষারপাত, স্নোফল। শিশির, কুয়াশা, তুষারপাত, তিনটার মধ্যে আসলে পার্থক্য কি? সেটা হলো যে অতিরিক্ত জলীয় বাষ্পটাই শিশির, অতিরিক্ত জলীয় বাষ্পই শিশির। অতিরিক্ত জলীয় বাষ্প আসার পরে সে ফোটা ফোটা যে পড়বে, যখনই পড়বে তখনই ঘনীভবন। জলীয় বাষ্পের একত্রে এমন ভাবে হবে যে বায়ুমণ্ডলে আর কোনো মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নাই, তখন সেই স্টেজটাকে বেসিক্যালি আপনার ঘনীভবন বলে। কুয়াশা বা ফগ, কুয়াশা হলো যে অতিরিক্ত জলীয় বাষ্প যখন ধূলিকণার আশ্রয় নেয়, অর্থাৎ অতিরিক্ত জলীয় বাষ্প ধূলিকণার মিশ্রণে কুয়াশা সৃষ্টি করে। তুষারপাত কোনটা? তুষারপাতটা হলো বেসিক্যালি যে অতিরিক্ত ধূলিকণার মিশ্রণে কুয়াশা সৃষ্টি হয়। আর তুষারপাত হলো যখন এটা হিমাঙ্কের নিচে চলে আসে, অর্থাৎ জলীয় বাষ্প বাষ্পপূর্ণ বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হিমাঙ্কের নিচে চলে আসলে তাহলে তুষারপাত হয়। তাহলে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা দেখলাম। বায়ু প্রবাহ এমন একটা জিনিস যেটা উপাদানও আছে, আবার ডিটারমিনান্টস বা নিয়ামকের মধ্যেও আছে। এবারে বায়ুর আর্দ্রতা গেল, এবারে বাড়িপাত নাম্বার 4। বাড়িপাত, এই বাড়িপাত আবার 3 প্রকার।
বাড়িপথের তিনটা, একটা হলো তুষার, স্নো। একটা হলো তুষার, একটা হলো তুহিন। তুষার, তুহিন, এটা স্নো আর কি। তুষার মানে হলো স্নো, তুষার, তুহিন। আর একটা হলো তুষার, তুহিন, একটা হলো বারিপাত, আর একটা হলো বারিপাত। তুষার, তুহিন, বারিপাত। তুষার তো একটু আগে দেখলেন যে যখন অতিরিক্ত জলীয় বাষ্প হয়ে গেলি তখনই বায়ুমণ্ডল থেকে এটা ভূপৃষ্ঠের দিকে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে প্রবাহিত হয়। সবগুলো কিন্তু মধ্যাকর্ষণ শক্তির কারণে হয়েছে। ঠিক আছে। আর তুহিন ইংরেজি হলো ফ্রস্ট। তুহিন হলো ফ্রস্ট। এটা হলো ফ্রস্ট, FROST, ফ্রস্ট। এটা জলীয় বাষ্পপূর্ণ বায়ুমণ্ডলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে আসলে তুহিন হয়। আর বারিপাত তো হলো যে জলীয় বাষ্পের, তুষার তো আগেই বলছি, জলীয় বাষ্পের। বারিপাত হলো জলীয় বাষ্পের জলীয় বাষ্পপূর্ণ বায়ুমণ্ডল, জলীয় বাষ্পপূর্ণ বায়ুমণ্ডল মধ্যাকর্ষণ শক্তির ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুমণ্ডল মধ্যাকর্ষণ শক্তির ফলে কঠিনের রূপ নিয়ে কঠিনের রূপ নেওয়াকে বোঝায় বারিপাত। তাহলে আমাদের দেখুন চারটা। একটা আছে কি যে বারিপাত, মানে বায়ু প্রবাহ, একটা আছে বায়ু প্রবাহ রয়েছে, বায়ু প্রবাহ হয় নাই। নাম্বার 5 বায়ু প্রবাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু এটা দুইটার মধ্যেই আছে। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ এখানে এই সূত্রটা মনে রাখতে হবে। ফ্যারাডের সূত্র মতে বায়ু প্রবাহ ফ্যারাডের সূত্র অনুসারে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই বায়ু প্রবাহ তিন প্রকার। একটা নিয়ত বায়ু, এই নিয়তটার একটা নাম আছে বাণিজ্য বায়ু। একটা পশ্চিমা বায়ু, পশ্চিমা একটা নাম হলো
পশ্চিমা বায়ু নাম হলো নিহত বায়ু, বাণিজ্য বায়ু। পশ্চিমা হলো আবর্তিত, না পশ্চিমা বায়ু হলো যে প্রত্যয়ন বায়ু। প্রত্যয়ন বায়ু একটা হলো যে পশ্চিমা বায়ু বা প্রত্যয়ন বায়ু, নিহত বায়ু বা বাণিজ্য বায়ু, আর হলো মেরু বায়ু। মেরু বায়ু এখানে শীতল বায়ু, শীতল বায়ু, শীতল বায়ু এটা হলো মেরু অঞ্চলে থাকে আর কি। পশ্চিম বায়ু বা প্রত্যয়ন বায়ু, এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে, একটা সমুদ্র বায়ু আর একটা হলো এটা উত্তর গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ গোলার্ধে উত্তর পূর্ব, উত্তর গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে, আর দক্ষিণ গোলার্ধে হলো উত্তর পূর্ব দিক থেকে। উত্তর গোলার্ধে হলো দক্ষিণ পশ্চিম দিক, আর দক্ষিণ গোলার্ধে হলো উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু। এই উত্তর গোলার্ধে এটা হলো উষ্ণ বায়ু থাকে, কারণ এখানে স্থলভাগ, সরি শীতল বায়ু থাকে, কারণ এটা জলীয় বাষ্প সহ আসে। শীতল বায়ু উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে মানে হলো উত্তর গোলার্ধে হলো স্থলভাগ বেশি, স্থলভাগ বেশি তাই উষ্ণ। আর এখানে মনে রাখতে হবে যে সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু বা হলো দক্ষিণ গোলার্ধে যেটা, সরি উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, দক্ষিণ পশ্চিম দিক থেকে যায়, কিন্তু সেটা হলো মানে স্থলভাগ বেশি হওয়ার কারণে এটা উষ্ণ হয়, আর দক্ষিণ গোলার্ধে শীতলভাগ বেশি হওয়ার কারণে শীতল হয়। আর দক্ষিণ গোলার্ধে বায়ু শীতল হয়। আর নিয়ত বায়ু আর বাণিজ্য বায়ু একই কথা। এটা বেসিক্যালি নিয়ত বায়ু নিরক্ষীয় অঞ্চলে হয়, নিরক্ষীয় অঞ্চলে। আর এই নিরক্ষীয় অঞ্চলে এটা নিরক্ষীয় শান্তি বলয় বলা হয়, নিরক্ষীয় শান্তি বলয়। নিরক্ষীয় শান্তি বলয় মানে নিরক্ষ রেখাকে বুঝাইছে। নিরক্ষীয় অঞ্চলে বলতে নিরক্ষীয় মানে নিহত বায়ু বা বাণিজ্য বায়ু, এটাকে নিরক্ষীয় অঞ্চলের বায়ু বলা হয়, কারণ নিরক্ষীয় অঞ্চলে শান্তি বলয় আছে। শান্তি বলয়টা হলো যে এই তো নিরক্ষ রেখা, এখান থেকে 5 ডিগ্রি উত্তর আর 5 ডিগ্রি দক্ষিণ, এই অঞ্চলগুলো শান্তি বলয়, এবং এখানে তাদের কাজ করতে হয় না। শান্তি বলয় এখানে যে এর 5 ডিগ্রি উপরে 5 ডিগ্রি দক্ষিণ, এই মাঝখানে জায়গাটা হলো নিরক্ষীয় শান্তি বলয়, কারণ এখানে ওই মেরু অঞ্চল মানে ওখান থেকে শীতল বায়ুটা এটা স্থলভাগের দিকে যায়। এই হলো আবহাওয়া জলবায়ু। ঠিক আছে, আপনাদের আগামী মঙ্গলবার ক্লাস হবে, কারণ শারদীয় দুর্গোৎসবের জন্য বন্ধ, দুর্গোৎসবের জন্য বন্ধ থাকবে। শনিবার হলো পরীক্ষাটা, আমি সোমবারে নেব, যেই পশ্চিমের উপরে পরীক্ষা। দুর্গোৎসবের জন্য অনেকেই রিকোয়েস্ট করছে,
সেক্ষেত্রে আপনাদের শনিবার পরীক্ষা হবে, রবিবার পুজো, সোমবার দিন তো আপনাদের ক্লাসে, মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ। পত্রিকা পড়বেন এখন থেকে, পত্রিকা নিয়মিত